আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে আমরা দেখব বাংলাদেশ পুলিশ এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের লিখিত পরীক্ষার প্রশ্নের উত্তর। প্রশ্ন এবং উত্তর দুইটি আমি দেখাবো। বাংলাদেশ পুলিশের অফিস সহকারী কাম কম্পিউটার পদের লিখিত পরীক্ষার প্রশ্ন। কারণ আমি আগেই বলেছিলাম যে হচ্ছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার আর মুদ্রাক্ষরিক এই পরীক্ষাগুলো ম্যাক্সিমাম সময় লিখিতই হয়ে থাকে। ফেব্রুয়ারি মাসের 7 তারিখে পরীক্ষাটি হয়েছে। তাহলে আমরা চলে যাই। এটা সময় ছিল ১.৫ ঘন্টা এবং পরীক্ষার পূর্ণমান ছিল হচ্ছে ১০০। তাহলে আমরা দেখি যে এটা কি এসেছে এবং আমরা এটা পড়ার জন্য প্রস্তুতি নিই। ওকে, প্রথমে আছে গিয়ে অর্থসহ বাক্য রচনা করো। প্রথমে কি বলছে? ওজন বুঝে চলা। ওজন বুঝে চলা এর মানে কি? আত্মসম্মান রক্ষা করা। তাহলে এটার বাক্য রচনা কি হবে? ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদাই নিজের ওজন বুঝে চলে। তাহলে ওজন বুঝে চলা হচ্ছে আত্মসম্মান রক্ষা করা, আর এটার বাক্য রচনা হচ্ছে ব্যক্তিত্ব সম্পন্ন লোকেরা সর্বদাই নিজের ওজন বুঝে চলে। তারপর হচ্ছে ভুঁইফোর। ভুঁইফোর হচ্ছে অপ্রাচীন বা নতুন, আমরা নতুনই বলতে পারি। হাসানের মতো ভুঁইফোর লোককে কমিটিতে রাখা ঠিক হবে না। ভুঁইফোর হচ্ছে নতুন। তাহলে হাসানের মতো ভুঁইফোর লোককে কমিটিতে রাখা ঠিক হবে না। লেফাফা দুরস্ত, বাইরে পরিপাটি। লোকটি দরিদ্র হলেও চলন ও আচার-আচরণে লেফাফা দুরস্ত। লেফাফা দুরস্ত হচ্ছে বাইরে পরিপাটি। লোকটি দরিদ্র হলেও চলন ও আচার-আচরণে লেফাফা দুরস্ত। খেজুরে আলাপ, অকাজের কথা। খেজুরে আলাপ হচ্ছে অকাজের কথা। তাহলে বাক্য রচনা হচ্ছে খেজুর আলাপ রেখে কাজের কথায় আসুন। খেজুরে আলাপ হচ্ছে অকাজের কথা। তাহলে আমরা বলি না যে খেজুর আলাপ রেখে আসল কথা আসুন, মানে ওই বাইরের অকাজের কথাটা বাদ দেন, আগে কাজের কথা আসে। চীনে যোগ। চীনে যোগ হচ্ছে নাছোড়বান্দা। আরমান সাহেব চীনে যোগ একবার আরমান সাহেব তো চীনে যোগ একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে। চীনে যোগ হচ্ছে নাছোড়বান্দা। আরমান সাহেব তো চীনে যোগ একবার মুখ দিয়ে যা বলে তা করেই ছাড়ে। তাহলে আমাদের প্রথমে গেল 5টা বাক্য রচনা, যেটাকে বলা হয় বাগধার আমরা। এরপর হচ্ছে সন্ধি বিচ্ছেদ। আমি আগেই বলেছিলাম যে হচ্ছে এই কোশ্চেন গুলো হচ্ছে খুবই রিপিট হয়, খুব সহজ কোশ্চেন আসে। এই জন্য এই পরীক্ষায় 100-র মধ্যে 85-90-এর মতো মার্কশিট হইতে হয়। সন্ধি বিচ্ছেদ সঞ্চয়। সঞ্চয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযোগ চয়। আশীর্বাদ। আশীর্বাদের সন্ধি বিচ্ছেদ হচ্ছে আশি। এই যে রেপ আছে একটা, এই রেপের জন্য বিসর্গ আশীর্বাদ। তারপর নীরোগ। নীরোগে হবে নয় রস্যিকার বিসর্গ যোগ রোগ। নীরোগে সন্ধি বিচ্ছেদ কি হবে? নয় রস্যিকার বিসর্গ যোগ রোগ। লঘু ঊর্মি। লঘু যেভাবে আছে আমরা দীর্ঘকার না, আমরা রস্যকার দেব লঘু যোগ এই দীর্ঘকারের জন্য এখানে
ও রস্যু হয়েছে এটা তো উর্মি, লঘু যোগ উর্মি। দেখেন এটা কিন্তু হচ্ছে ও না, এটা একটু কিন্তু এখানে আবার এই পাশে দাগ আছে। চলৎ শক্তি, চলৎ যোগ শক্তি। চলৎ শক্তি হচ্ছে সন্ধি বিচ্ছেদ কি? চলৎ যোগ শক্তি। কি বলছে? জন্ম শব্দের 5টি সমর্থক শব্দ। জন্ম শব্দের 5টি সমর্থক শব্দ কি? উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, আবির্ভাব। জন্ম শব্দের 5টি সমর্থক শব্দ হচ্ছে উৎপত্তি, উদ্ভব, সৃষ্টি, ভূমিষ্ঠ, আবির্ভাব। তারপর আমরা এক কথায় প্রকাশ। এক কথায় প্রকাশে কি বলছে? ক্ষুদ্র বাগান। ক্ষুদ্র বাগান হচ্ছে বাগিচা। ক্ষুদ্র বাগান এটার এক কথা প্রকাশ হচ্ছে বাগিচা। সর্বজনের জনের হিতকর, মানে সর্বজনে যেটা জানে তাহলে কি হবে? সর্বজনীন। সর্বজনের হিতকর কি হবে? সর্বজনীন। চৈত্র মাসের ফসল যেটাকে বলা হয় চৈতালি। চৈত্র মাসের ফসল যেটাকে বলা হয় চৈতালি। হনন করার ইচ্ছা জিজ্ঞাসা। হনন করার ইচ্ছা হচ্ছে জিজ্ঞাসা। যা অধ্যয়ন করা হয়েছে অধীত। যা অধ্যয়ন করা হয়েছে অধীত। তারপর হচ্ছে বিপরীত শব্দ। প্রাচীন, আধুনিক। প্রাচীন, আধুনিক। সন্ধির বিপরীত শব্দ কি? বিগ্রহ। সন্ধি হচ্ছে মিলন আর বিগ্রহ হচ্ছে বিচ্ছেদ। সংকীর্ণ, উদার। সংকীর্ণের বিপরীত শব্দ হচ্ছে উদার। নির্জন এর বিপরীত শব্দ হচ্ছে জনাকীর্ণ। নির্জন মানে হচ্ছে যেখানে কেউ নাই, আর জনাকীর্ণ একেবারে জনবহুল একটা জায়গা। অমৃত এর বিপরীত শব্দ হচ্ছে গরল। তারপরে দেখেন কি বলছে? জুলাই অভ্যুত্থান বিষয়ে একটি নাতিদৈর্ঘ্য অনুচ্ছেদ। এটা আপনার হচ্ছে গুগলে সার্চ দিলেই পাবেন, যেহেতু এটা হচ্ছে একটা অনুচ্ছেদ, এই জন্য আর হচ্ছে এটা আমরা এখানে দেখালাম না। তারপর হচ্ছে ইংরেজির পার্ট। কি বলছে? fill in the blanks বা fill in the gaps. The pedestrian was killed by a falling tree. পেডিস্ট্রিয়ানটাকে হত্যা করা হয়েছে বাই killed by a falling tree. The pedestrian was killed by a falling tree. এই গাছটা দ্বারা ওইটাকে হত্যা করা হয়েছে। The professor from Australia amazed the students with her stories. The professor from Australia, মানে উনি আসছে অস্ট্রেলিয়া থেকে, amazed the students with her stories. He sent me a check for টাকা 500. He sent me a check. সে আমাকে পাঠিয়েছে একটা চেক। কয় টাকার? এটা 500 টাকার। তাহলে এই জন্য ফর। Man must submit to his fate. তাহলে man must submitted to হয় না? তাহলে আমরা man must submit to, submit এর পর সবসময় to হয়। আর এখানেও he sent a check for টাকা 500।
এটাও সবসময় এই যে মানে টাকা 500 এর আগে চেক থাকলে সেক্ষেত্রে সবসময় ফরই বসে। মাই ব্রাদার ইজ ওয়েল ভার্সড ইন ইকোনমিক্স, মানে সে ওইটার বিষয়ে ইকোনমিক্স দক্ষ, যেটাকে বোঝা হবে। তাহলে আমাদের গেল 5টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তারপরে কারেক্ট স্পেলিং। ফিনেক্স, ফিনেক্স না, এটাকে হয় ফোনিক্স, PHOENIX, ফোনিক্স। তারপর হচ্ছে কোরাম, কোরাম এর বানানটা কি? QUORUM, আর এখানে তারা দিয়েছিল এম। কোরাম, কোরাম হচ্ছে QUORUM। তারপর হচ্ছে সুপারসিডি, SUPER, সুপারসিডি, SEDE, সুপারসিডি। তারপর হচ্ছে মিসক্রিয়েন্ট, MISCREANT, মিসক্রিয়েন্ট। তারপর হচ্ছে QE, QUE। অ্যাট এ পিন্স। এরপর হচ্ছে আমরা দেখব বাগধারা, যেটাকে ইংরেজি বলা হয় বাগধারা, বাংলায় বলা হয় বাগধারা, আর ইংরেজিতে বলা হয় মেক সেন্টেন্স উইথ মিনিং, বা যেটা ফ্রেজ এন্ড ইডিয়মস। অ্যাট এ পিন্স, অ্যাট এ পিন্স এটার বাংলা অর্থ হচ্ছে প্রয়োজনে। অ্যাট এ পিন্স ইজ ক্যান বি ইউজড অ্যাজ এ ওয়েপেন, মানে প্রয়োজনে এটা ওয়েপেন হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটা বোমা। বিগ উইক, বিগ উইক মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি। We were invited to a lunch with local big wigs. বিগ উইক শব্দের অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যেটা আমরা বলতে পারি we were invited to a lunch with local wigs, local wigs. cold feet, cold feet অর্থ হচ্ছে ভয় পাওয়া। He had a cold feet before his big speech. সে ভয় পেয়েছিল, তার একটা মানে অনেক বক্তৃতা দেওয়ার আগে একটু ভয় নার্ভাস থাকে না, ওইটার কথা বলা হয়েছে। কোল্ড ফিট অর্থ হচ্ছে ভয় পাওয়া। হি হ্যাড এ কোল্ড ফিট বিফোর হিজ বিগ স্পিচ। হলমার্ক, ছাপ দেওয়া। হলমার্ক হচ্ছে ছাপ দেওয়া। ইট হ্যাজ অল দ্য হলমার্কস অফ সাকসেসফুল মুভি, মানে তার রয়েছে, তার আছে কি ছাপ দেওয়া, মানে আপনার হচ্ছে ইট হ্যাজ অল দ্য হলমার্কস অফ সাকসেসফুল মুভি, মানে হচ্ছে সফল মুভির অনেকগুলো তার ছাপ আছে। পয়েন্ট ব্ল্যাঙ্ক, খোলাখুলি। পয়েন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে খোলাখুলি। টু বুলেটস ওয়ার ফায়ার্ড ইনটু দ্য কার এট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। পয়েন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে খোলাখুলি। টু বুলেট ওয়ার ফায়ার্ড ইনটু দ্য কার এট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ। এরপর আছে কি ট্রান্সলেট ইনটু ইংলিশ, মানে বাংলা থেকে ইংরেজি করতে হবে। স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে, তাহলে কি স্মার্টফোনস উইল লস দেয়ার পপুলারিটি সামডে। স্মার্টফোন একসময় জনপ্রিয়তা হারাবে। স্মার্টফোনস উইল লস দেয়ার পপুলারিটি সামডে। গায়কের কণ্ঠ খুব সুরেলা। দ্য ভয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট। গায়কের কণ্ঠ খুব সুরেলা। দ্য ভয়েস অফ সিঙ্গার ইজ ভেরি সুইট।
স্বাধীনতা যুদ্ধে আমারও অংশ ছিল। I also took part in our freedom fighting. freedom লিখছে ভুলবশত, freedom fighting হবে। I also took part in our freedom fighting. Fighting লিখছে। I also took part in our freedom fighting. স্বাধীনতা যুদ্ধে আমার অংশগ্রহণ ছিল। হলুদ এবং নীল মিলে সবুজ রং হয়। ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন। সবুজ এবং নীল মিলে হলুদ এবং সবুজ মিলে হলুদ এবং নীল মিলে সবুজ রং হয়। হলুদ এবং নীল মিলে সবুজ রং হয়। ইয়েলো অ্যান্ড ব্লু মেক গ্রিন। অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. It is easy to say. It is easy অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. অন্যের দোষ ধরা সহজ। It is easy to find fault with others. তারপরে দেখেন মানে এই কোশ্চেনটা কিন্তু সবই আপনার হচ্ছে এই যে আমাদের জুলাই অভ্যুত্থানের পরবর্তী কোশ্চেন, তো সেহেতু হচ্ছে আপনার কোশ্চেন ওই ধরনের। জেএনজি প্যারাগ্রাফ আছে আমাদের জেএনজি। আমরা প্যারাগ্রাফে একটু, যেহেতু আমাদের প্যারাগ্রাফটার অ্যান্সারটা আছে, আমরা প্যারাগ্রাফে একটু পড়ি। জেনজি হচ্ছে জেনারেশন জেড। জেনারেশন জেড অলসো নোন অ্যাজ জেন জি, জেন জেড যেটাকে বলা হয়, ইজ দ্য ডেমোগ্রাফিক cohort born between the late 1990s and the early 2010s, মানে 1990 এর পরবর্তী থেকে 2010 এর যারা, তারাই জেন জি হিসেবে। Their generation, there are the generation that follow millennials, and they are known for being tech savvy, socially conscious, and diverse. Gen Zers have grown up in rapidly changing world, and their experience and values reflect that. One of the defining characteristics of Gen Z is their relationship with technology. They are the first generation to have grown up with a smartphone and social media as integral part of their lives. This has shaped the way they communicate, collaborate, and consume information. Gen Zers are digital natives who are comfortable using technology to connect with others, express themselves, and navigate the world. This reliance on technology has also made Gen Z more socially conscious and politically engaged. They are passionate about social justice issues and are unafraid to speak out about the causes they believe in. Gen Zers are more likely to support brands and companies that align with their values, and they use their platforms on social media to advocate for change. This activism has been on full display in recent years, with Gen Z leading the charge in movements like Black Lives Matter.
climate change activism, and gun control advocacy. In addition to their social consciousness, Gen Z is also known for their diversity. This generation is the most racially and ethnically diverse in history, with a significant percentage of Gen Zers identifying as non-white. This diversity has influenced the way Gen Zers view the world and interact with others, leading to more inclusive and accepting society. Despite their youth, Gen Zers are also showing signs of being financially savvy and entrepreneurial. Many members of the generation are opting for non-traditional careers paths such as freelancing, started their own business, or pursuing careers in the gig economy. Gen Zers are also more likely to save money and invest at a young age, recognizing the importance of financial stability in an uncertain world. In conclusion, Generation Z is a generation that is shaping the future in a variety of ways. Their comfort there with technology, social consciousness, diversity, and entrepreneurial spirit are all contributing to a society that is more connected, inclusive, and forward thinking. As a Gen Z continues to come of age and make their mark on the world, it is clear that they will be a generation to watch and learn from. মানে এটা কিন্তু আপনার অনেক বড় প্যারাগ্রাফটা আপনার হচ্ছে যতটুকু পারবেন ততটুকু দিবেন। হয়তো আপনি ৫-৭টা বা ১০ লাইন লিখলেই এনাফ। এটা মার্কসের উপর আপনার ডিপেন্ড করবে যে এটা আপনার কত মার্কস। যেহেতু ১০ মার্কস সেহেতু আপনি ১০টা লাইন লেখা উচিত। তারপর কি দেখেন একটা অঙ্ক আছে আমাদের। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। প্রতি বর্গমিটারে ৭.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকতে মোট ১১০২.৫০ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য প্রস্থ কত? এটা খুবই সহজ একটা অঙ্ক। এখানে বলছি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থের ৩ গুণ। ঘরের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ। তাহলে প্রস্থ কত জানি না। তাহলে আমরা লিখলাম ঘরের প্রস্থ x আর দৈর্ঘ্য তাহলে হবে ৩ গুণ যেহেতু 3x। তাহলে দৈর্ঘ্য প্রস্থ থাকলে কি বের করতে হয়? ক্ষেত্রফল 3x গুণ x স্কয়ার। আর এখানে আপনাকে কি বলছে দেখেন যে প্রতি বর্গমিটারে ঘরটা কতটুকু আমি জানি না। আমার ঘরটায় টোটাল ব্যয় হয় হচ্ছে ১১০২.৫০ টাকা আর প্রতি বর্গমিটারে হচ্ছে ৬০ টাকা ৫০ পয়সা। তাহলে আমি ক্ষেত্রফল বের করব কিভাবে? এই ১১০০ টোটালটাকে আমি এই প্রতি বর্গমিটারের টাকাটা দিয়ে ভাগ করলে আমার বের হয়ে যাবে। তাহলে যেহেতু ক্ষেত্রফল এইটা 3x স্কয়ার, আমরা লিখতে পারি প্রশ্ন মতে 3x স্কয়ার ইকুয়াল এই যে টোটাল যে ব্যয় হয়েছে সেটাকে আমি ওই যে প্রতি বর্গমিটারে যেটা ব্যয় হয়েছে ওইটা দিয়ে আমি ভাগ করলে আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 3x স্কয়ার সমান আমার কত হয় তাহলে ১৪৭ মানে ১১০২.৫০ আমি ৭.৫০ দ্বারা ভাগ করলে আমার ক্ষেত্রফল বের হয়ে যাবে। তাহলে 3x স্কয়ার সমান কত ১৪৭। এই এবারে এইটা গুণ অবস্থা আছে, গুণ আসলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাই ভাগ হয়ে গেলে এই ১৪৭ কে ৩ দ্বারা ভাগ যদি আমি ভাগ করি তাহলে কত হবে ৪৯। এবার x স্কয়ার আছে, x স্কয়ার এই আসলে কি হয়ে যাবে রুট। তাহলে আমরা রুট দিলাম আর ৪৯ এর রুট হচ্ছে ৭। তাহলে ঘরটির প্রস্থ কত বের হয়েছে আমাদের ৭। তাহলে দৈর্ঘ্য কত আছে ৩ গুণ বলছে তাহলে ৩ গুণ ৭ ২১ মিটার। তার দৈর্ঘ্য প্রস্থ বের হয়ে গেছে আমাদের। তারপরে কি বলছে আরেকটা অঙ্ক যে শতকরা বার্ষিক ৮ সমস্ত ২ ভাগের ১ টাকায় মুনাফায় কত টাকা ৬ বছরের মুনাফা ২৫৫০ টাকা। আমাদের এই ধরনের কিছু ভিডিও আছে, আরো কিছু ভিডিও দিব আমরা এই অঙ্কের। দেখেন এই অঙ্কগুলো খুব সহজ। এই অঙ্কগুলো সবসময় আমরা i = p দ্বারা করব।
এখানে ওই যে বার্ষিক এইটা হচ্ছে মুনাফার হার, এই যে আর যেটাকে আর ধরা হয়, মুনাফার হার কত বলছে, আর সমান 8 সমস্ত 2 ভাগের 1, যেটাকে ভাঙাইলে হয় 17/2। পার্সেন্টেজের জন্য নিচে একটা 100। আর এন মানে সময় হচ্ছে 6 বছর। আর মুনাফা কত, আয় 2500 টাকা। তাহলে বলছে শতকরা বার্ষিক কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা, মানে আসলটা বের করতে বলছে। তাহলে এখানে আমরা সেম ভাবে লিখবো যে আই ইকুয়াল, আমরা জানি আই ইকুয়াল পিএনআর, তাই আই ইকুয়াল পিএনআর লেখার পরে আই ইকুয়াল পিএনআর, তাহলে আই ইকুয়াল পিএনআর লেখার পরে আমাদের যেটা বের করতে বলছে, আমরা ওইটাকে আমরা এই পাশে রাখবো যে পি ইকুয়াল আই ভাগ আর এন, মানে এখানে দুটো লাইন কম করছে, এই জন্য আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মানে আই ইকুয়াল যদি আমরা পিএনআর রাখি, আমরা তারপরে হচ্ছে পিএনআর কে এই পাশে নিয়ে আসবো, আইটাকে পিএনআর কে বাম পাশে নিয়ে আসবো, আর আইটাকে ডান পাশে নিয়ে যাব। তারপরে হচ্ছে আপনার পিটাকে রেখে ওই যে আরএন কে যদি এই পাশে নিয়ে আসি, ডান সাইড নিয়ে আসি, তাহলে আমাদের হচ্ছে আই ভাগ আরএন হয়, মানে দুইটা লাইন কম করছে এখানে। এরপর দেখেন তাহলে আমাদের পির মান বের করতে হবে। আই এর মান যেহেতু 2550 আর আর এর মান 17/2 গুণ 100 ইনটু 6, তাহলে 2550, যেহেতু এটা নিচে আছে 2 গুণ 100, এইটা চলে যাবে কোথায়, উপরে। 2 গুণ 100 17 গুণ 6। এরপর যদি আমরা কাটাকাটি করি, 2 6 ভিতরে যায় কয়বার, 3 বার। 3 17 51, তাহলে 51 দিয়ে যদি আমি হচ্ছে এই 555 কাটি, 255 কাটি, মানে 2550 51 দিয়ে 5 বার 50 হয়, তাহলে হবে 50 গুণ 100 5000 টাকা। এটাই আসল উত্তর। এই অঙ্কগুলো খুবই সহজ, বললাম না যে হচ্ছে আপনাদের এই তৃতীয় শ্রেণীর পরীক্ষাগুলো আর 5 মার্ক, মানে একেবারে, এই জন্য হচ্ছে এই পরীক্ষাগুলোতে নাম্বার বেশি পেতে হয়। 100 নাম্বারের মধ্যে 90 85 এইভাবে নাম্বার পেতে হয়। এর পাশে উৎপাদক বিশ্লেষণ, উৎপাদক বিশ্লেষণে কি বলছে, x কিউব প্লাস 6 x স্কয়ার y প্লাস 11 x y স্কয়ার প্লাস 6y কিউব। এখানে দেখেন আমরা উৎপাদক বিশ্লেষণ করব, আমরা এটা দেখানো হয় না আপনাদের, দেখাবো আমি, তার মাঝে যেহেতু প্রশ্নের সমাধানগুলো দিতে হয়, এই জন্য হচ্ছে x কিউব প্লাস উৎপাদক বিশ্লেষণ, যেহেতু আমাদের এটা কিভাবে একটা ফর্মুলা আমরা নিতে পারি, আমরা এটা এইভাবে ভাঙাইতে পারি, x কিউব প্লাস x স্কয়ার প্লাস y প্লাস 5x স্কয়ার y প্লাস, মানে আমার সবার ক্ষেত্রে একটা জিনিস রাখতে হবে তো, মানে আমার দেখেন এই দুইটা যদি কমন নিয়ে x প্লাস y থাকে, এই দুইটা কমন হলেও x প্লাস y থাকে, এই দুইটা কমন হলেও x প্লাস, ওই ওইভাবে সাজাইতে হবে আমাকে। তার মানে এই জন্য আমরা এখানে লিখলাম 5xy স্কয়ার প্লাস 6y স্কয়ার প্লাস 6y কিউব। এখন আপনি দেখেন এখান থেকে যদি আপনি x স্কয়ার নেন, তাহলে x প্লাস y থাকে, 5xy নিলে x প্লাস y থাকে, 6y নিলেও আপনার x প্লাস y থাকে। তো সবগুলো x প্লাস y আপনি এই পাশে লিখলেন, আর x স্কয়ার প্লাস 5xy প্লাস 6y স্কয়ার লিখলাম, x প্লাস y লিখলাম। এরপরে এই যে 5 এটা আমরা হচ্ছে যে মিডল ডাউনের যে একটা আছে না, যে হচ্ছে x স্কয়ার প্লাস 3xy প্লাস 2xy প্লাস 6y স্কয়ার, তারপর x প্লাস y। এরপরে আমরা হচ্ছে এটা তো আমরা জানি যে এখানে দুইটা x থেকে আমরা একটা x নিব, যেহেতু মানে x এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আমরা একটা x নিলে x প্লাস 3y প্লাস, আর এখানে 2y আছে, এখানে 2y আছে, কারণ এই 6 এর মধ্যে কিন্তু 2 থাকে, মানে 2 দিয়ে কিন্তু 6 কে ভাগ করা যায়। এখন এটা 2y নিলে থাকে x প্লাস, আর 2 6 এর মধ্যে কবে যায় 3 বার, y একটা কমন নিলে আমরা আরেকটা y থাকে, তাহলে x প্লাস y, এই দুইটা x প্লাস 3y থেকে আমরা একটা x প্লাস 3y নিব, আর x প্লাস 2y, মানে সহজ একটা অঙ্ক। তারপর আরেকটা অঙ্ক আছে, এই অঙ্কটা আমরা দেখিয়েছিলাম, দেখবেন a প্লাস b প্লাস c ইকুয়াল টু, এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 1 হলে a প্লাস b হোল স্কয়ার প্লাস b প্লাস c হোল স্কয়ার প্লাস c প্লাস a হোল স্কয়ার এর মান নির্ণয় করো। a প্লাস b হোল স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2, বা a প্লাস b a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার লেখা যায় ওইভাবে, মানে তারা একটু ওইভাবে লিখছে। b প্লাস c হোল স্কয়ারের সূত্র কি, b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার, c
সি প্লাস এ হোল স্কয়ার সূত্র কি সি স্কয়ার প্লাস 2ca প্লাস এ স্কয়ার। তাহলে এখানে দেখেন আমাদের এ স্কয়ার কয়টা, একটা দুইটা, তাহলে 2 আমরা কমন মানে এখানেও আবার একটা লাইন কম করছে, তার মানে 2a স্কয়ার লিখতে পারি। বি স্কয়ার কয়টা, দুইটা। সি স্কয়ার কয়টা, দুইটা। আবার 2ab 2c এগুলো একসাথে লিখবো। তাহলে ওই যে একটা লাইন যেটা কম করছে সেটা যদি আমরা লিখি, তারপরে যদি আমি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে যেহেতু সবগুলোর পিছনেই বলছিলাম যে হচ্ছে এখানে আছে দুইটা a স্কয়ার, দুইটা b স্কয়ার, দুইটা c স্কয়ার, তাহলে 2 কমন নিলে আমার থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। আবার এখানেও 2ab প্লাস 2bc প্লাস 2ca, এখান থেকে আমি 2 কমন মানে ডাইরেক্ট একবার যেহেতু নিয়েছি, তাহলে ab প্লাস bc প্লাস ca। এখন এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা সূত্র কি? এটা সূত্র আমার জানতে হবে যে এটা সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এরপর প্লাস চিহ্ন দিয়ে আমি এই যে ab প্লাস bc প্লাস c এটা লিখে দিলাম। এরপর a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র হচ্ছে কি a প্লাস b প্লাস c এর মানটা আমার কত দেওয়া আছে 2 2 হোল স্কয়ার 2 স্কয়ার মাইনাস 2 ইনটু 1 প্লাস 1। তাহলে 2 আমাদের 2 এ আছে, 2 জনে 4 মাইনাস 2 প্লাস 1, তাহলে 4 থেকে 2 বদলে 1, 4 থেকে 2 বদলে 2 প্লাস 1 কত হয় 3, 2 গুণ 3 কত হয় 6। এটাই আমাদের উত্তর। এরপর আমরা দেখছেন 4টা অঙ্ক আসছে, কিন্তু 4টা অঙ্কে 20 মার্কস, মানে খুবই ইজি অঙ্কগুলো, 20 মার্ক খুব সহজেই। এই জন্য বলছি যে এই অঙ্কগুলোতে হচ্ছে আপনাকে টিকতে হলে, চাকরি পেতে হলে টিকবেন হয়তো 75-80 তো টেকা যাবে, 75ও টেকা যাবে, কিন্তু চাকরি পেতে হলে আপনার 80-85 নাম্বার লাগবে। বিটিআরসি এর পুনরূপ কি? এখন হচ্ছে সাধারণ জ্ঞান। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি পুনরূপ হচ্ছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন। বাংলাদেশের হোয়াইট গোল্ড কি? চিংড়ি। লাইন অফ কন্ট্রোল কোন দুটি দেশের সীমারেখা? ভারত পাকিস্তান। শাতিল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? পারস্য উপসাগর। শাতিল আরব দ্বীপটি কোথায় অবস্থিত? পারস্য উপসাগর। স্ক্যান্ডিনেভিয়ান দেশ কয়টি? এরূপ দুটি দেশের নাম। স্ক্যান্ডিনেভিয়ান দেশ হচ্ছে 5টি। এরূপ দুটি দেশের নাম হলো সুইডেন, ডেনমার্ক, আরো আছে ফিনল্যান্ড, আইসল্যান্ড, এই ধরনের, নরওয়ে। দুইটি দেশের নাম যেহেতু চাইছি আমরা, সুইডেন এবং ডেনমার্ক। বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমুদ্র সংক্রান্ত বিরোধ কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়? মানে এটা কোন আদালত কর্তৃক রায়টা দেয় কে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্র সংক্রান্ত বিরোধ আদালত কোন আদালত কর্তৃক নিষ্পত্তি হয়? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। ইমেলের ক্ষেত্রে সিসি এর পুনরূপ কি? কার্বন কপি। ক্ষমতা পৃথকীকরণ নীতির জনক হচ্ছেন মন্টেস্কু। ক্ষমতা পৃথকীকরণ নীতির জনককে? মন্টেস্কু। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। ওয়ারী বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদী। বাংলাদেশ মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় কোন সালে? বাংলাদেশে মহিলা পুলিশ প্রথম নিয়োগ করা হয় 1974 সালে। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম? সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রধান বিচারপতির নাম সৈয়দ রেফাত আহমেদ। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। বাংলাদেশের প্রথম বাণিজ্য জাহাজের নাম হচ্ছে বাংলার দূত। বাংলা একাডেমি কত সালে প্রতিষ্ঠিত? 1955 সালে। সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা, তার নাম হচ্ছে ফ্যাথোমিটার। বিখ্যাত ট্রয় নগরী কোন দেশে অবস্থিত? তুরস্ক। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পত্রিকার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে আঙ্গুর। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। যমুনা নদীর পূর্ব নাম হচ্ছে জোনাই। ইউনেস্কো কত সালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দান করে? 17 নভেম্বর 1999 সালে। 17 নভেম্বর 1999 হবে। ক্যাপিটাল লেডি গ্রন্থের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। ক্যাপিটাল লেডি গ্রন্থের রচয়িতা হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম হচ্ছে নাহিদ আক্তার। আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটারের তালিকায় একমাত্র বাংলাদেশি ক্রিকেটারের নাম হচ্ছে নাহিদ আক্তার। আজকে তাহলে আমরা যেটা দেখলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ পুলিশের
ফেব্রুয়ারি মাসের ৭ তারিখে কোশ্চেনটা আমরা সলভ করলাম। এটা আপনারা হচ্ছে বাসায় বসে ভিডিওটা দেখবেন এবং যদি কোনটা ভিডিওটা তাড়াতাড়ি হয় তাহলে একটু পজ করে ভিডিওটা দেখে সাথে, সাথে খাতায় লিখে ফেলবেন। মানে প্র্যাকটিস করবেন। আসলে এগুলো কি প্র্যাকটিস না করলে হয় না এবং প্যারাগ্রাফ এবং অনুচ্ছেদ যেটা আছে এটা আপনারা হচ্ছে আসলে এখন তো মুখস্থ চাকরির পরীক্ষায় মুখস্থ হওয়ার জন্য আপনারা হচ্ছে ৪-৫ বার পড়বেন। তাহলে আপনার ওইটা সম্বন্ধে একটা আইডিয়া হবে। দেন হচ্ছে আপনি লিখতে পারবেন। ওকে? তাহলে আজকের মতো আমাদের হচ্ছে এই অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বাংলাদেশ পুলিশের কোশ্চেনটা সলভ করা হলো। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। বেশি, বেশি প্র্যাকটিস করবেন। পড়াশোনা করবেন বাসায় বসে বেশি, বেশি। এবং কিন্তু আরেকটা কথা বলছিলাম আমি যে হচ্ছে অবশ্যই পড়াশোনার পাশাপাশি কম্পিউটার টাইপিংটা শিখবেন। ওকে? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন।